অদ্ভুত এক প্রেমে পড়ে যাই গত বর্ষায়, যা এলোমেলো করে দেয় আমার বিশ্বাস অবিশ্বাসের দেয়াল। অন্যরকম এক সত্যের মুখোমুখি হই আমি। জীবনের অন্যতম সেই সত্য ঘটনাটি আপনাদের শোনাবো। এটাকে নিছক গল্প ভাববেন না। এই ঘটনা আমার জীবন উলটপালট করে দিয়েছে। নানা বাড়িতে যাচ্ছিলাম। ঢাকা থেকে প্রায় ৫-৬ বছর পর যাচ্ছি। মা বাবা ব্যস্ত, তাই ইউনিভার্সিটি থেকে ছুটি পেয়ে আমি একাই পথ দিলাম। সারপ্রাইজ দেওয়ার জন্য নানা বাড়িতে ফোন না করে বের হলাম। রাত 11টা স্টেশনে নামলাম। অজপাড়া গায়ের স্টেশন। একটা কাকপক্ষীও নেই। দূরে শুধু একটা অচেনা পাখির ছিছি ডাক শুনে খুব চকিত হয়ে উঠলাম। আরো আগে নামার কথা, কিন্তু পথে ট্রেনের যান্ত্রিক সমস্যা হওয়ায় 2 ঘন্টা দেরি হয়ে গেল। স্টেশন থেকে নানাবাড়ি মাইল পাঁচেকের পথ। রিকশায় যেতে হয়, কিন্তু এত রাতে গ্রামের রিকশাওয়ালাদের এক গুম হয়ে গেছে। এই স্টেশনে আমার সাথে আর একটা লোক নেমেছে। সাদা পাঞ্জাবি পরা, মাথায় লম্বা টুপি। একা একা যেতে ভয় লাগছে। ভাবলাম লোকটার সাথে পরিচিত হই। আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা। আমার নাম শুভ, হাবিবুল্লাহ চেয়ারম্যানের নাতি। ঢাকা থেকে এসেছি আমি। লোকটা কিছু বলল না, অদ্ভুত ভাবে চেয়ে থাকলো। আমি বললাম, চাচা, আপনি কোন দিকে যাবেন? চলুন একসাথে যাই। লোকটা হাত ইশারা করে উত্তর দিকের রাস্তাটা দেখালো। আমি যাব পশ্চিম পাশের রাস্তাটা দিয়ে। লোকটা মনে হয় বোবা, কিংবা তার কথা বলতে ইচ্ছা করছে না। বোবা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বোবারা সাধারণত কানে শোনে না, ইনি শুনতে পাই। যাই হোক, আমি হতাশ হয়ে একা একাই হাঁটা ধরালাম। আমাবস্যার রাত, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমি প্রচন্ড ভীত। রাতে গ্রামের রাস্তায় একা একা হাঁটা আমার কাছে ফুলসিরাত পার হওয়ার চেয়েও দুঃখসাধ্য। গা ছমছম করে, ভয়ের একটা শীতল অনুভূতি বয়ে গেল আমার ভিতর দিয়ে। এত দূর হেঁটে যাব কি করে ভেবে ঘেমে গেলাম। ভাবলাম নানা বাড়িতে ফোন করি, যেন কেউ এসে আমাকে নিয়ে যায়। মোবাইলটা বের করে দেখি নেটওয়ার্ক নেই। অগত্যা মোবাইলের টর্চ জ্বালিয়ে আইতুল কুরসি পরে বুকে 3বার ফু দিয়ে হাঁটা ধরালাম। কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমার পেছন পেছন কেউ একজন আসছে। এটা একটা চিরাচরিত সমস্যা। সব রহস্য গল্পেই এই লাইনটা থাকে, পিছে পিছে কেউ একজন আসে। এমনকি রহস্য পত্রিকার অনেক রহস্য গল্পতেই এই লাইনটা পড়েছি, আর হেসে খুন হয়েছি। মনে মনে ভেবেছি লেখকেরা বুঝি আর কোনো লাইন পান না লেখার জন্য। কিন্তু বাস্তবেও যে এইরকম অভিজ্ঞতা হতে পারে তা আজ বুঝলাম। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। এসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে পিছু ফিরে তাকানো যাবে না। পিছনে ভূত থাক আর পেতনি থাক, কোনো আগ্রহ দেখানো যাবে না। সোজা হেঁটে চলে যেতে হবে। কিন্তু আমার যে এখন ঝেড়ে একটা দৌড় দিতে ইচ্ছা করছে। কি করব বুঝতেছি না। এবার মনে হলো সাদা পাঞ্জাবি পরা লোকটা নাকি হয়তো আমাকে ভীতু ভেবে ভয় দেখাচ্ছে। পেছনের লোকটার হাঁটার আওয়াজ বেড়েছে। আমি আর থাকতে না পেরে পিছু ফিরে তাকালাম। দেখি কেউ নেই, কিন্তু আওয়াজটা অবিকল আছে। মনে হচ্ছে ধপধপ করে পা ফেলে কেউ এগিয়ে আসছে। হঠাৎ করে হালকা মিষ্টি একটা গন্ধ এসে লাগলো আমার নাকে। মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়ার গন্ধ। আমার মাথা চক্কর দিয়ে উঠলো। মনে হলো ঘুরে পড়ে যাব। আমার ভয় এখন চরম অবস্থায়। বুকের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। হৃৎপিণ্ডটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি উল্টা দিকে ফিরে একটা দৌড় দিলাম। মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে লাগলাম। বারবার নিজেকে গালি দিচ্ছি, কেন যে ফোন না করে এলাম। পেছনের অদৃশ্য মানবটার দৌড়ের আওয়াজ স্পষ্ট কানে আসছে। ধীরে ধীরে তা কাছে চলে আসছে। এভাবে আমি মাইলখানেক চলে এসেছি, আরো বেশিও হতে পারে। আমার কোনো হুঁশ নেই। প্রাণপণ দৌড়াচ্ছি, কোনো মতেই ধরা পড়া যাবে না। এটা আমার জীবন মরণের খেলা। তবে কাঁধের ব্যাগটা নিয়ে বেশিক্ষণ দৌড়াতে পারলাম না।
ক্লান্ত অবসন্ন হয়ে উঠল শরীর। নুয়ে পড়েছি আমি। এ যাত্রায় আমি মনে হয় শেষ। মৃত্যু ভয় আমাকে গ্রাস করে নিল। আমি যেন অচেতন হয়ে যাচ্ছি। চলে যাচ্ছি জীবনের শেষ প্রান্তে। মৃত্যুর শিওরে মিষ্টি গন্ধটা নাকের কাছে চলে এসেছে। কলিজাটা মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য মা বাবার ছবিটা ভেসে উঠল মনের আয়নায়। ইউনিভার্সিটির শাইলার কথা মনে হলো। মনে মনে বললাম, বিদায় শাইলা, আর তোমার পিছে পিছে ঘুরে বিরক্ত করব না। বিদায়। আমার ঘাড়ে স্পষ্ট একটা ছোঁয়া অনুভব করলাম, ঠান্ডা শীতল কিছু একটার। ঘাড়ে হাত দিয়ে দেখি পানি। বৃষ্টি নামছে। কিছুটা প্রাণ ফিরে পেলাম। ভিজে যাচ্ছি আমি। পাশে একটা বাড়ি থেকে নারী কণ্ঠের খিলখিল আওয়াজ শুনলাম। অত শত না ভেবে দৌড়ে রাস্তার পাশের অন্য একটা বাড়িতে আশ্রয় নিতে ছুটলাম। দূর থেকে বাড়ির ভেতরে আলো জ্বলতে দেখলাম। অনেকক্ষণ ধরে নক করলাম দরজায়। কেউ দরজা খুললো না। এত রাতে কেউ খোলার কথাও নয়। গ্রামের বাড়ি বলে কথা, সবারই চোর ডাকাতের ভয় থাকে। আমি হতাশ হয়ে বাড়ির দরজায় বসে পড়লাম। ঘর থেকে একটু দূরে একটা কবর দেখতে পেলাম। উত্তেজনায় আমার সব ভয় মুহূর্তে উড়ে গেছে। অন্য সময় হলে কবর দেখেই অজ্ঞান হয়ে যেতাম। কবরকে খুব ভয় পাই আমি। হঠাৎ করে দরজাটা খুলে গেল। আমি উঠে দাঁড়ালাম। দেখি এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন অন্ধকারে, পরনে সাদা শাড়ি বলে মনে হলো। আমি সালাম দিয়ে আমার নানার বাড়ির নাম বললাম। বৃদ্ধা বললেন, ও, চিনেছি, তুমি হাবিবুল্লাহ চেয়ারম্যানের নাতি। আমার নানাকে সবাই চেনে, বিখ্যাত লোক এলাকার। বললাম, আমি ঢাকা থেকে এসেছি, ভিজে যাচ্ছি বলে একটু আশ্রয় নিয়েছি, বৃষ্টি থামলেই চলে যাব। বৃদ্ধা আমাকে ভিতরে নিয়ে বসালেন। তারপর গামছা এনে দিলেন মাথার পানি মোছার জন্য। আমি বললাম, দাদি, ঘর অন্ধকার কেন? হারিকেন নাই? বৃদ্ধা বললেন, আছে বাবা, দাঁড়াও দিচ্ছি। কিছুক্ষণ আগেই নিভিয়েছি, আমরা শুয়ে পড়েছিলাম। তুমি বসো, আমি হারিকেন পাঠাচ্ছি। তুমি আসাতে ভালোই হলো, নামাজ না পড়েই শুয়ে পড়েছিলাম, নামাজটা পড়ে নেই। এই কথা বলে ভিতরে চলে গেলেন বৃদ্ধা। কিন্তু বৃদ্ধা আমাকে বাবা বাবা করছে কেন? আমি তো ওনাকে দাদি বললাম। ওনার কি ছেলে টেলে নেই? যাক, বাদ দিলাম। কিছুক্ষণ পর হারিকেন আর খাবার নিয়ে এলো এক অপরূপা সুন্দরী। হালকা আলোয় অসাধারণ লাগছে ওকে। জীবনে এত রূপবতী মেয়ে কখনোই দেখিনি। ঢিলে ঢালা জামা পরেছে মেয়েটি। এরপরেও তার প্রস্ফুটিত যৌবন ঢেলে বের হয়ে আসতে চাইছে, ড্যাব ড্যাব করে চেয়ে আছে যেন। আমি লাজ লজ্জা ফেলে সেদিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। মেয়েটি হেসে বলল, আমি আনুশকা, উনি আমার দাদি, নামাজ পড়ছেন তো, তাই আমি খাবার নিয়ে এলাম। আপনি ঢাকা থেকে আসছেন নিশ্চয়ই, না খেয়ে আছেন। আপনি নিঃসংকোচে খেয়ে নিন। আপনার নানাদের আমি চিনি, অনেক দূরে আপনার নানার বাড়ি। আমি এখানে স্থানীয় কলেজে পড়ি। আমার মা নেই। যে কবরটা দেখে ভয় পেয়েছেন, ওটা আমার মায়ের। আমার জন্মের সময় মারা যান। বাবা ঢাকায় ছোট একটা চাকরি করেন, নইলে আমাদের নিয়ে যেতেন ওখানে। আমি শুধু বক বক করে যাচ্ছি, আপনি খান। আমি ইতস্তত করে বললাম, না না, কি যে বলেন, আপনার কথা শুনতে আমারও অনেক ভালো লাগছে, আপনি বলুন। ভেতরে ভেতরে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটা হড়বড় করে এত কথা বলছে কেন? তাছাড়া আমি ভয় পেয়েছি তা ও বুঝলো কিভাবে? ভাবলাম, চালাক মেয়ে, মুখ দেখে সব বুঝে নেয়। গ্রামে সাধারণত এত মিশুক মেয়ে দেখা যায় না। ও, মেয়েটা কোন কালারের জামা পরেছে বলা হয়নি। আকাশি নীল, অদ্ভুত লাগছে, মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে এসেছে। মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেল। খাবার পর আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম।
দেখি তুমুল বৃষ্টি বাইরে, থামার কোনো লক্ষণই নেই। মেয়েটা আমার পাশে এসে দাঁড়ালো, বলল, আল্লাহ, কি সুন্দর বৃষ্টি! উফ, আমার না খুব ভিজতে ইচ্ছা করছে, কিন্তু ভিজলেই ঠান্ডা লেগে যাবে, তাছাড়া দাদিও বকবে। আমি মনে মনে ভাবলাম, মেয়েটা অনেক সহজ সরল, মনের কথা গোপন রাখে না। এরকম সরল মেয়ে আমি আগে কখনোই দেখিনি। অপরিচিত মানুষের সাথে এমন ফ্রি ভাবে কথা বলছে, যেন অনেক দিনের চেনা জানা। বৃদ্ধা এসে বললেন, বাবা, আজ মনে হয় বৃষ্টি থামবে না। তুমি ওই পাশের রুমটাতে গিয়ে শুয়ে পড়ো। ওটা আমার ছেলের রুম। ও ঢাকা থেকে আসলে থাকে। আমি বললাম, না না, আমি এক্ষুনি চলে যাব, বৃষ্টি কমে যাবে। বৃদ্ধা বললেন, এখন যাবে কিভাবে? সকালে চলে যেও, বৃষ্টি কমবে না। আষাঢ়ের বৃষ্টি এত সহজে কমে না। যাও, শুয়ে পড়ো বাবা। আমি উপরে উপরে না না করলেও ভেতরে ভেতরে থাকার জন্য রাজি, কারণ এই সহজ সরল মেয়েটাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। তাছাড়া সারা রাত বৃষ্টি হবে হয়তো, মেয়েটার সাথে ভেজার একটা চান্স পেয়ে যেতে পারি। অন্ধকার একটি ঘরে আমাকে ঘুমোতে দেওয়া হলো। সামান্য ভয় পেলাম। বিছানায় শুতে যাব, দেখি আমার বিছানায় কে যেন ঘুমিয়ে আছে। ভয়ে আমার গা শিউরে উঠল। ভয়ে ভয়ে হাত দিয়ে দেখি একটা কোলবালিশ। পাশের ঘর থেকে আনুশকার খিলখিল হাসি শোনা গেল। নিজের বোকামিতে লজ্জা পেয়ে শুয়ে পড়লাম। রাত মনে হয় ৩টার মতো বাজে। শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। এখানে আসার পর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম। সকালে নানা বাড়ি গেলে তারা অনেক কথা জানতে চাইবে। তাছাড়া গ্রামের একটা বাড়িতে এভাবে অপরিচিত একটা ছেলেকে থাকতে দেওয়াও অস্বাভাবিক। যাই হোক, নিজের এইরকম নেগেটিভ ধারণার জন্য নিজেকে বকা দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আচমকা আমার গায়ের উপর একটা শীতল হাতের ছোঁয়া পেয়ে আঁতকে উঠলাম ভয়ে। বুক ধুক ধুক করে উঠল। দেখি আনুশকা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভয় পেয়েছেন? চেঁচাবেন না, দাদি জেগে যাবে। চলেন বৃষ্টিতে ভিজি। আমি অবাক। আমি অবাক হওয়ার ভান করে বললাম, এত রাতে? কিন্তু মনে মনে যা ভাবছিলাম তা ঘটে যাওয়ায় খুশি হয়ে গেলাম। ভয়ে ভয়ে থাকলাম, ও আবার চলে যায় নাকি। ও বলল, ভিসার আবার দিন রাত কি, আর রাতে ভিজতেই তো মজা। আমি বললাম, তুমি কি প্রায় রাতেই ভিজো নাকি? ও বলল, আরে না, একবার ভিজে অনেক ঠান্ডা লেগেছিল। আচ্ছা চলেন যাই। চুপি চুপি বাইরে এসে দেখি ব্যাপক বৃষ্টি। আনুশকা খুশি হয়ে গেল। আমাকে বলল, আমার হাত ধরুন প্লিজ, সংকোচ করবেন না। আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আমার মনের কথাই ও বলে ফেলল। আমরা হাত ধরে ভিজতে লাগলাম। ঝুম বৃষ্টি নেমেছে। দূরে একটা দুইটা ভাঁজও পড়ছে। বৃষ্টির তোড়ে আনুশকার ভেজা চুল আমার মুখে এসে বাড়ি খাচ্ছে, আর আমার সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। আনুশকার পাতলা জামা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। ইচ্ছা করছে ছুঁয়ে দিই একবার। আমি বললাম, আনুশকা, তোমাকেও আমার অনেক ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে ও ছাড়িয়ে নিল। আমি লজ্জা পেয়ে সরি বললাম। একটু পর বৃষ্টি থেমে গেল। আনুশকা বলল, তুমি এখন চলে যাও। হালকা অন্ধকার, ভয় পাবে না তো? আমি বললাম, না না, ভয় পাবো না। ও বলল, চলে যেতে বলায় অবাক হয়েছ? এখন না গেলে সকালে গ্রামের মানুষ দেখলে খারাপ কথা রটাবে। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি দাদিকে বুঝিয়ে বলো, আর আমি আবার আসবো। ও বলল, রাতে এসো, দিনে এসো না, তাহলে কেউ দেখবে না।
ওর প্রস্তাবটা ভালো লাগলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। ভোরের দিকে নানা বাড়িতে পৌঁছালাম। হালকা অন্ধকার তখনও। এত ভোরে আমাকে দেখে সবাই অবাক হলো। আমি আনুশকার বাড়ির ব্যাপারটা পুরো চেপে গেলাম। বললাম, না না, রাতের গাড়িতে এসেছি, তাই ভোরে পৌঁছালাম। আমার মামাতো বোন রিয়া আমাকে দেখে খুব খুশি হলো। সামান্য সন্দেহের চোখে তাকালো, মনে হচ্ছে নাকি আমার মনের ভুল, কে জানে। চোরের মনে আবার পুলিশ পুলিশ। ও মনে হয় আমাকে একটু আধটু ভালোবাসে, পছন্দ করে, কিন্তু মুখ ফুটে বলেনি কখনো। নানা বাড়িতে ভালোই দিন কাটছিল আমার। প্রতিদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি তখন চুপি চুপি বের হই। একটুও ডর ভয় লাগে না। সেদিনের পর থেকে আমার সব ভয় মন থেকে উড়ে গেছে। এখন মনে শুধু আনুশকার ছবি। মামাতো ভাইয়ের একটা সাইকেল আছে, সেটা নিয়ে চলে যাই আনুশকাদের বাড়ি। চুপি চুপি আনুশকাকে ডেকে গল্প করি দুজনে। গভীর শোক হয়ে গেল আমাদের। আমার শারীরিক ভালোবাসা পেতে ইচ্ছা হলো, কিন্তু আনুশকা কিছু বলল না। আমি কথা বাড়াইনি, শুধু ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। আমরা এত কিছু করি, অথচ ওর দাদি কিছুই টের পায় না। উনি বেঘরে ঘুমায়। অনেকদিন হলো এখানে আছি। আমার ঢাকায় ফেরার সময় হয়ে যাচ্ছে। আনুশকাকে বললাম, আমি তোমাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চাই। আমি নানা নানিকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আনুশকা চুপ করে রইল। আমার মন খারাপ হয়ে গেল। পরের দিন রাতেও সবাই ঘুমানোর পর আমি বেরোচ্ছিলাম। হঠাৎ কে যেন পিছন থেকে আমার শার্টের হাতা টেনে ধরেছে। দেখি রিয়া। ও আমাকে একদিকে টেনে নিয়ে বলল, ভাইয়া, রোজ রাতে তুমি কোথায় যাও? আমাকে বলো তো। আমি প্রতিদিনই দেখি, কিন্তু কিছু বলি না। আজ আর থাকতে পারলাম না। তুমি আমাকে সব খুলে বলো, কারণ তুমি হয়তো জানো না, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি রিয়াকে প্রথম থেকে সব খুলে বললাম। বললাম, তুই নানা নানিকে বলে ব্যবস্থা করে দে। আমার সব কথা শুনে রিয়া থু মেরে গেল। এরপর ও আমাকে যা বলল তা শুনে আমার মাথা ঘুরে গেল। ওর ভাষ্যমতে সেদিন রাতে নাকি কোনো বৃষ্টি হয়নি। আমি আতঙ্কিত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, এবং পরের দিন বিকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আমি সোজা আনুশকাদের বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম ওই বাড়িতে যে ঘরটায় আমি রাতে এসেছি, সেই জায়গায় দুটি কবর। দূরে আর একটা কবর, যার কথা আনুশকা আমাকে বলেছিল, ওর মায়ের। ঘরটার কিচ্ছুর কোনো অস্তিত্ব নেই। পুরো বাড়ি খা খা করছে। দূরে একটা পাখি ডেকে উঠলো। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। পরে সম্ভবত আশপাশের লোকজন আমাকে নানা বাড়িতে পৌঁছে দেয়। আমার জ্ঞান ফিরে প্রায় 3 দিন পর। দীর্ঘদিন আমি মানসিক হাসপাতালে কাটিয়ে এখন সামান্য সুস্থ। তাও অন্ধকার দেখলে প্রচন্ড ভয়ে চিল্লিয়ে উঠি। ডাক্তার বলেছে আমাকে একা রাখা যাবে না, সব সময় পাশে কেউ একজন থাকতে হবে। রিয়ার কাছে আনুশকার যেই গল্প শুনেছি, তা হলো ওই বাড়িতে আনুশকা নামের একটি মেয়ে থাকতো, যা আরো 5 বছর আগে মারা যায়। কোনো এক বৃষ্টির রাতে মেয়েটি তার প্রেমিকের সাথে ভিজে সারা রাত ধরে। তারপর প্রচন্ড ঠান্ডা লেগে টাইফয়েড হয়ে মেয়েটি 3 দিনের মাথায় মারা যায়। আর ছেলেটি পাগল হয়ে যায়। মেয়েটির বাবা ঢাকায় থাকতেন। একমাত্র সন্তানের সুখে এখন আর বাড়িতে আসেন না। বৃদ্ধ হয়ে গেছেন। এই কবছরেই পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়াই। বাড়িতে আনুশকার দাদি ছিলেন। আদরের নাতনির মৃত্যু শোকে পরে বৃদ্ধাও 2 মাসের মাথায় মারা যান। আনুশকার পাশেই তাকে কবর দেওয়া হয়। এরপর থেকে ওই বাড়িতে কেউ আর যায় না, ভয়ে। অনেকেই নাকি আনুশকাকে বৃষ্টিতে ভিজতে দেখেছে রাতের বেলায়। লোকজন ভয়ে রাতে তো দূরের কথা,
দিনেও ওই বাড়ির আশপাশ দিয়েও যায় না। প্রিয় বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।